সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা যে কথাগুলো দিয়ে শুরু করলাম সেটা আমাদের সবার ছোটবেলার একটা পরিচিত কবিতা, যে কবিতাটা আমাদের সকালে মুখে মুখে থাকতো আর বাবা মা বারবার এই কবিতাটাকে মনে করিয়ে দিত, স্কুলে পড়ার সময় বারবার বুঝিয়ে দিত যে সকালে উঠে ভালো হয়ে চলার মানেটা কি। কিন্তু আজকালকার জীবনে এখন যে জীবন আমি লিড করছি সে জীবনে কি কবিতা বলা উচিত জানেন তো? সকালে উঠিয়া যেন মনে মনে বলি সারাদিন আমি যেন ঘরের কাজ ঠিকঠাক করে সময় মতো করতে পারি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমার বাচ্চাদের আমি ঠিক নিয়মে চালাতে পারি, ঠিক শৃঙ্খলায় তাদের চালাতে পারি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন আমার স্বামীর কোনো সেবা যত্ন ত্রুটি না করতে পারি। এটাই হচ্ছে এখন আমার জীবনের সকালের উক্তি, আর আমার মতো এদেশের হাজার হাজার নারীদেরও সকালের উক্তি। যদিও সকালটা কিন্তু সবার জীবনে একটা নতুন আশা, নতুন উমিদ, নতুন স্বপ্ন, নতুন কিছু চাওয়া নিয়েই হয়। আমরা হয়তো মনে করি প্রত্যেকটা সকালে উঠে সেই একই কাজ, একই সকাল থেকে উঠে ঝাড়ু পোছা লাগাও, বাচ্চাদের টিফিন বানাও, নিজের টিফিন বানাও, দুপুরের খাবার বানাও, এই সেই একঘেয়েমি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। একবার ভেবে দেখবেন একটা সকাল একটা মানুষের জীবনে নতুন উমিদ নিয়ে আসে। কাজগুলো একই থাকে কিন্তু আমরা অন্যরকম একটা আশা, অন্যরকম একটা স্বপ্ন নিয়ে সকালটা শুরু করি। বিগত দিনের সমস্ত ক্লান্তি, দুঃখ, গ্লানি, কষ্ট না পাওয়া সমস্ত কিছু ভুলে একটা নতুন সকালের আশায় থাকি। তাই তো 365 দিন সকালে উঠে একই কাজ করার পরে সেইভাবে কোনো বোরিং ফিল আসে না। যাই হোক, সকাল বলতে একটা খারাপ কথা মনে পড়ে গেল। আমাদের পড়োশি দেশ বাংলাদেশ, যেখানে এখন খুব ভয়াবহ কিছু ঘটনা হচ্ছে, যেগুলো আমরা এখানেও বসেও আমাদের মনে খুব দুঃখ, কি বলবো, দেখলে মনটা কেমন হচ্ছে। যে ছাত্রটা গুলি খেয়ে মৃত্যু হলো, সেটার ঘটনাটা তো দেখাই যায় না, দেখলেই যেন মনটা কেমন খারাপ হয়ে যায়। তো যাই হোক, কেন জানি না দেশের কিছু ভালো কিংবা খারাপ হতে গেলে দেশের দেশ মায়ের সন্তানদের কেন অকালে প্রাণ দিতে হয় আর রক্ত ঝরে, সেটা বুঝতে পারি না। তো যাই হোক, কামনা করি যাতে খুব তাড়াতাড়ি সাংবিধানিকভাবে কাজ হয় আর সেটা কার্যকারী হয়, আর এই সমস্ত অশান্তি, ঝগড়া সমস্ত কিছু মিটে গিয়ে আবার একটা শান্তির জীবন শুরু হোক। আমার গাছগুলো দেখছেন কি অবস্থা, সিমেন্টে পুরো আটকে গেছে কারিপাতা গাছটা। মনটা এত খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি কালকে সিমেন্টের কাজ হবে, আর ওরা কিছু বলেও নি। সারাদিন তো কাজ হচ্ছে বলে ব্যালকনি বন্ধ থাকে, কিন্তু সকালে দেখছি একদম ব্যালকনিতে তো সিমেন্ট পড়ে ভরে গেছে, কিন্তু গাছগুলোর ভিতরেও সিমেন্ট পড়ে পড়ে পুরো আটকে গেছে। জানি না কি হবে, গাছের গোড়াটা অবধি সিমেন্টে আটকে গেছে। তো যতটা পারছি এটাকে পরিষ্কার করে দেবো। সব এগুলো এখন ভাবছি তলাগুলো যা যা সিমেন্ট পড়েছে আর যতটুকুনি নোংরা হয়েছে পরিষ্কার করব। আর সারা দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টির জল আমার টবে আসছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকাল থেকে দেখলাম অনেক কাজ করে ফেলেছি। আপনাদের সাথে গল্প করতে করতে আর তো কালকের থেকে পরীক্ষা আছে, তো ওকে 6:30টায় উঠিয়ে দিয়েছিলাম। ও হাত পা ধুয়ে 7টার দিকে বই নিয়ে বসে পড়েছে। ও পড়াশুনো করছে, ওকে পড়াশুনো করাচ্ছি আর ঘরের কাজ করছি। বেশ কিছুটা কাজ হয়েও গেছে টুকটাক করে। কালকে রাত্রে মেশিনটা চালিয়েছিলাম, কাপড়গুলোও মেলে দিলাম, বিছনা ঠিক করে নিয়েছি। তারপরে কিচেনে কিছু কাজ ছিল, সেগুলোও হয়েছে। মজুমদারকে এর ভিতরে চাও বানিয়ে দিয়েছি, মজুমদার চা খেয়ে বসে আছে এখন। আর আমি এধারে টুকটাক কাজ করছি। তারপরে এই কাজগুলো শেষ হলে তারপরে ব্রেকফাস্টে আজকে ব্রেকফাস্ট কি না হবে সেটা দেখব। তো কাজের মধ্যেই, সকালের কাজের মধ্যেই অনেক কিছু কাজ একসাথেই চলছে আমার এখানে একটা গাছ থেকে ইঁদুর আছে জানেন তো। আমি যখন বাড়ি চলে গেছিলাম তখন এই পুরো গাছগুলো তো মজুমদাররা জল দেয়নি বলে শুকিয়ে গেছিলো, তার সাথে সাথে ইঁদুরে পুরো খেয়ে নিয়েছিল।
মানে আমি কোনোদিন দেখিনি যে ইঁদুরে গাছ খায়, কিন্তু আমার ব্যালকনিতে এরকম একটা ইঁদুর আছে যে একদম গাছ খেয়ে একদম ধ্বংস করে যায়। কচি কচি গাছ পেলে তো কোনো কথাই নেই। আমার এখানে কোনো তুলসী গাছের চারাই বড় হতে দেয় না, একটুখানি হলেই সাথে সাথে খেয়ে নেয়। মাঝখানে একটা ইঁদুর মারা গেছিলো, তাই আমি ভাবলাম বোধহয় আমি নিশ্চিন্ত হয়েছি, কিন্তু দেখছি আরও একটা ইঁদুর এখন উৎপাত করছে। তো বড়ো গাছগুলোও একটু জল দিয়ে নেব, কারণ বললাম এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমার গাছ অবধি আসছে না বৃষ্টি, একদম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর সারাদিন মেঘলা হয়ে আছে, মানে সেই প্যাচ প্যাচানো টাইপের আর কি, না রাস্তা শুকছে না কোনো গাছ ভিজছে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য কোনো সবজি বানাইনি, কারণ রাত্রে সয়াবিনের তরকারি করেছিলাম, সেই সয়াবিনের তরকারি একটু আছে, আর দুপুরে যে ডাল বানিয়েছিলাম সেই ডালও একটু আছে। এরকম সবজি কখনো বেশি হয় না, আজকে দেখছি সবজি একটু বেশি হয়েছে, তো নষ্ট করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে মেয়েরা খেয়ে নেবে। আর সকালে আমি শুধু বানিয়েছি এই যে রুটি বানিয়েছি, আর এখন একটু সুজি বানাবো, কারণ মজুমদার বাসি তরকারি খায় না, আর ও খাবে না, আর আমি দিই না যখন কোনো দিন, আর দেবো না। এখন শ্রেয়াকে খেতে দিচ্ছি, কারণ ও অনেকটা সকালে উঠেছে, আর দেখবে অন্য সময় খিদে পায় না, কিন্তু পড়তে বসলে কিন্তু ঘন ঘন খিদে পায়। ও বলছে খিদে পেয়ে গেছে, তো ওকে আগে দিয়ে দিচ্ছি। আর মজুমদারের জন্য পরে একটুখানি সুজির হালুয়া বানিয়ে দেবো। ওই বললো, আমি বলেছিলাম একটু সবজি বানাবো, কিন্তু ও বললো না একটু সুজির হালুয়া করে দাও, ওটা দিয়েই রুটি খেয়ে নেবো, তো সেটাই বানাবো। আর এখন শ্রেয়াকে একটু সয়াবিনের তরকারি দিয়ে দিচ্ছি, আর যেটা থাকবে প্রিয়া আর আমি রুটি দিয়ে খেয়ে নেবো। তো আজকে সকালের ব্রেকফাস্ট বলতে এটাই। মজুমদার এখন হাত পা ছুঁড়ে বসে আছে, কারণ মোবাইলটা হাতে পাচ্ছে না, চার্জে দিয়ে রেখেছে। আর তাই আমি এখানে ইয়ার্কি মারছি যে দেখো বসে আছে প্রভু কেমনভাবে। আর শ্রেয়া খেয়েছে, আর তারপরে আমি আবার একটু সুজির হালুয়া করে মজুমদারকে খেতে দিলাম। মজুমদার খাওয়া দাওয়া সারলো, আমরাও খাওয়া দাওয়া সারলাম। এখন স্নান সেরে পূজা টুজা দিয়ে আমি এসে বসেছি সবজি কাটতে। কালকের যে মোচাটা এনেছিল সেটা তো কালকে করা হয়নি, তো আজকেই করছি সেটা। আর মজুমদার এখানে আমার মোচাটা একটু ছাড়িয়ে দিচ্ছে, আর আমি মোচাটা কাটছি, কিন্তু মোচাটা এতটা আঠা, আমি সব থেকে ভুল করেছি কি বলতো, মোচা কাটার আগে হাতে একটু সর্ষের তেল দিয়ে বসিনি, আর হাতের ভিতরে এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে ওটাকে কাটাই যাচ্ছে না। তো আমি একটুখানি মোচার ফুলগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এটাকে আমি এখন বয়েল করব, তারপরে ওটাকে আবার যখন ম্যাশ করে নেবো তখন অসুবিধা হবে না। তো একটুখানি বড় বড় করে কেটে দিলাম, আর মোচাটাও কাটলাম। মোচাটা কিন্তু বেশ বড় মোচা ছিল, অনেকটা পরিমাণে হচ্ছে আর কি। তো আজকে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, যা যা রান্না হবে। আর এদিকে আমার কিন্তু মোচাটাও বয়েল করা হয়ে গেছে, ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। আর ভাত বসানো হয়ে গেছে, মাছটা তো বরফ গলে গেছে, অনেক আগেই বার করে দিয়েছিলাম। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে আমি প্রথমে করলাটাকে ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি করলার ভিতরে। এখন এটাকে একটুখানি মিডিয়াম আঁচে করে লালচে করে ভেজে তারপরে নামিয়ে নেব। করলাগুলো তো ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়েছি, নামিয়ে একটু সর্ষের তেল দিয়ে তার ভিতরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি, দিয়ে বেগুন আলু দিয়ে দিয়েছি। আজকে বেগুন আলু দিয়ে পার্শে মাছ করবো। তো মানে বেগুনটা আর আলুটাকে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ কড়াই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর তার সাথে একটা মানে আদা জিরে গোলমরিচ যে বেটেছিলাম সেটা দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। মা তো পড়ায় এক শাসনে, তারপরে যদি দিদি থাকে যে ঘরে তার তো আর কথাই নেই। আমি ছেড়েছি, এখন প্রিয়া লাঠি নিয়ে বসেছে পড়াবার জন্য। তো এখানে মোচাটা বানাবো, তার জন্য মশলা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ টমেটো দিয়েছি, আর একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আদা দিলাম, আর 5-6 রসুন দিয়েছি। আর এখানে
10-12টার মতো গোলমরিচ দিচ্ছি, দিয়ে এটাকে একটু জল দিয়ে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর আজকে কিন্তু মোচা সব থেকে সহজ পদ্ধতিতে আমি রান্না করব। তো বয়েল করার পরে জল ঝরিয়ে এটাকে আমি একটুখানি চটকে নিয়েছি। নেওয়ার পরে এর ভিতরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর যে মশলাটা আমি এক্ষুনি করলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে দিয়ে, সেই মশলাটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে একটু মিষ্টির জন্য অল্প পরিমাণে গুড় দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে বেশ ভালো করে মাখিয়ে নেব। আর এই রান্নাটা না আমার মনে পড়ে যখন ছোট ছিলাম তখন মা কী করতো, যখন আমাদের লুজ মোশন হতো বা আমাশা হতো, মা কী করতো একদম গাছে চলে যেত, ছোট্ট একটা মোচা ভেঙে আনতো, এনে ওটাকে কিন্তু ধুতো আগে ভালো করে, ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে মোচাটাকে কুচিয়ে এইভাবে মানে লবণ, হলুদ, হ্যাঁ তখন পেঁয়াজ রসুন দিত না, লবণ, হলুদ, জিরে, গোলমরিচ দিয়ে ভালো করে মেখে একদম ঢেকে ঢেকে ওটাকে শুকনো করে একটা তরকারি বানাতো, যেটা দিয়ে আমাদের খেতে দিত। আর সেটা 1-2বার খাওয়ার পরে বেশ লুজ মোশানও কমে যেত আর আমেশাও কমে যেত। তো এখানে দেখুন আমি একটুখানি সর্ষের তেলও পরে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে ওটাকে রেখে দিলাম। তো কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছিলাম, যেটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম মোচাতে দেবো বলে, আলুর সাইজটা আমি খুব ছোট রেখেছি, তো সেইটাকে আরও একটু লালচে করে ভেজে নিলাম। নিয়ে এই আলুটাকে আমি আবার একটা অন্য পাত্রে উঠিয়ে নিলাম না, তাতে তেল অনেকটাই বেশি লাগে। আমি আলুর ভিতরে একটু জায়গা করে সেখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুর সাথে ফের মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি যে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছগুলো একদম বয়েলও হয়ে যায় আর কালারও চেঞ্জ হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটাও আরও একটু কষিয়ে নিয়েছি, বেশ সুন্দরভাবে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি যে মোচাটাকে এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে মেখে, সেই মোচাটা এখন এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এই চিংড়ি মাছ, আলু এর সাথে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মোচাটায় কিন্তু একদম তেতো নেই, মোচাটা খুব সুন্দর মোচা, কারণ খাবার পরে আমি ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি। এখন এর ভিতরে আমি শুধু যে পাত্রে মোচাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জাস্ট মানে 1 হাতা মতো জল আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটা জলটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে কিন্তু এখন আমি একদম লো আঁচে রাখবো, মানে মিডিয়াম আঁচও না, একদম আঁচটাকে লো করে দেবো। দিয়ে এটাকে এখন ঢেকে ঢেকে রান্না হবে। এতে কিন্তু আর কিছু দেওয়ার নেই, আর কোনো কাজ করার নেই, শুধু ঢেকে দেবো আর মাঝে মাঝে এটাকে খুলে নেড়ে দেবো। আর এদিকে আমি কিন্তু সেই বেগুন আলু দিয়ে পার্শে মাছের তরকারিটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে কষিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে আর এর ধারে গামলায় ঢেলে তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার এটা হয়েও গেছে, আলুগুলো বয়েল হয়ে গেছে, আর এদিকে মোচাটাও হচ্ছে। তো দুটো কাজ একসাথেই চলছে। আর মজুমদার চান করে এসে এখন বসে টিভি দেখছে, শুধু অপেক্ষায় আছে কখন রান্নাবান্না শেষ হবে। প্রায় 10-12 মিনিট ধরে কিন্তু মোচাটাকে আমি এইভাবে লো আছে একবার ঢেকে দিচ্ছি আর একবার ঢাকনাটা খুলে আবার নেড়ে দিচ্ছি। এইভাবেই মোচাটাকে রান্না করেছি। আর 1-2 মিনিট রাখলেই কিন্তু মোচাটা একদম কমপ্লিট হয়ে যাবে, মোচার ভিতরে জলটা শুকিয়ে যাবে। তো দেখুন এদিকে মোচাটা হয়ে গেছে। আমি শুধু এর উপরে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, আর একটুখানি ঘি দিয়ে দেবো। মোচাতে একটু ঘি না দিলে ঠিক ভালো লাগে না। তো এই গরম মশলা আর ঘি দিয়ে এবার এটাকে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর এটাকে নাবিয়ে নেব। তো দুপুরে রান্না তো করে নিলাম। তো চলুন আজকে দুপুরে কি রান্না হলো সেটা দেখিয়ে দিই। এই যে বেগুন আলু দিয়ে পার্শে মাছ করা হয়েছে,
আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট করা হয়েছে, তার সাথে সাথে করলা ভাজলাম। আর এটা ডাল ছিল, সেই যে রাত্রের ডাল ছিল, সকালে এটা কেউ খায়নি, তো ডালটা এখনও আছে। আমি এটাকে কিন্তু এখন পুরো শুকিয়ে নেব, শুকিয়ে কাঁচা পেঁয়াজ কুচিয়ে খাবো এটা। তো এখন এইভাবে ধরা আছে। তার আগে আমি মজুমদারকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ মজুমদারের আবার ডিউটি আছে 2:10, তো আগের থেকে একটু খেয়ে নিই। আর এদিকে কিচেনের কাজ আমার কিছুটা বাকি আছে, কারণ রান্না হয়ে গেছে। এখন শুধু আমি সেই ডালটা ছিল, সেই ডালটাকে কড়াই বসিয়েছি, একটুখানি শুকনো করে নেবো একদম, নিয়ে তারপরে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভাতের সাথে মেখে খাবো। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এরকম কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়ি মনসা পুজো হতো, মানে আমার বাপের বাড়ি, তো তখন ওই যে মনসা পুজোর যে ডালটা থাকতো না, আগের দিন রান্না হতো, পরের দিন সেই ডালটা খাওয়া হতো। আর যদি সেই ডালটা আবার বেশি হতো, তো আমার ঠাকুরমা ছোটোবেলায় দেখতাম ওটা কী করতো, একদম জাল দিয়ে ওটাকে শুকনো করে তারপর ওটাকে দিত। ওটা না হালকা একটু টকসা টকসা হয়ে যেত, কিন্তু খেতে এত ভালো লাগতো কি বলবো। তো যাই হোক, আমার ডালটা তো টকসা হয়নি, কারণ এখন তো ফ্রিজ আছে না, ফ্রিজ থাকার জন্য তো খারাপ হতেই পারে না। তো আমি ডালটা বেশ ভালো করে শুকিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি, যাতে আবার মানে পরবর্তীকালে মানে রাত্রে বা সন্ধ্যেবেলায় কিচেনে ঢোকার সময় কোনো অসুবিধা না হয়। তো এখন প্রিয়া আমি খেতে বসেছি, আর শ্রেয়া সেই বসে আছে বই খাতা নিয়ে। ওর দিদি ওকে বকেছে, কিছু একটা লিখতে দিয়েছে, তো বলছে আমি ওটাকে শেষ না করে খেতে আসবো না। তো আমি আর ও খেয়ে নিচ্ছি এখন। মজুমদারের তো আগে খাওয়া হয়ে গেছে, তো ও এক্ষুনি চলে আসবে, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। ওকে বারবার আমরা দুজন মিলে ডাকছি পিছন ফিরে, কিন্তু ও কিছুতেই আর এদিকে আসছে না, বলছে আমার কোশ্চেন লেখা হলে তারপরেই আমি যাব। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকে অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না, ভিডিওটা এইখানেই রাখবো। তবে আমার ভিডিওটা দেখতে দেখতে যারা আমার সাথে এই অবধি পৌঁছে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওকে ভালোবাসেন বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা আজকে আমি এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।